কি অবস্থা ক্লাসে? সেটা একটু মনে করো যে ক্লাসে যা বলছি সেটা তোমরা একটা আইডিয়া হয়ে গেল। জুনিয়র বস পাপ মানে একটার পর আরেকটা ওয়েবসাইট মানে সুন্দর কথা বললে লিখে নিতে পারে মানে মোটামুটি একটা বানাইছে আর কি। ঠিক আছে, আমরা এটা কোন এই জিনিসগুলা কিন্তু আরেক পেজে নিয়ে যায় এরকম করে তোমরা ওয়েবসাইট বানায় দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমাদের মোটামুটি তাহলে হয়ে গেল। আচ্ছা, আমাদের এখন ওয়েবসাইটে এটা ফার্স্টে এটা উত্তর দাও। আমাদের প্রায় শেষ, আমরা এখন কোন কোশ্চেনটা দিই। এটার উত্তর কি হবে? বলো এটা কি হবে? বল দিছি ঠিক আছে, ওয়েবসাইটের কাঠামো। এই ওয়েবসাইটের কাঠামো তোমরা কি বুঝতেছে? যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। যে অবকাঠামো, ঠিক আছে, যে অবকাঠামোতে এই ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। মানে ওয়েবসাইট আসলে দেখতে কেমন, বুঝতে পারছি? ওয়েবসাইটের কাঠামো মূলত তিনটি উপাদান দিয়ে গঠিত একটা ওয়েবসাইটের কাঠামো। এখন তোমার যদি বলা হয় যে আচ্ছা একটা সুন্দর চেয়ার বানাবা, চেয়ারের মধ্যে কি কি থাকবে? চারটা পায়া থাকবে, তারপরে বেস থাকবে একটা, তারপর পিছনে যদি হেলান দিতে ওই জিনিসটা থাকবে, পুরো একটা অবকাঠামো না? মানে এখানে সব ইনফরমেশন গুলো দেওয়া আছে। তেমনি একটা ওয়েবসাইটের কাঠামো বলতে তিনটা জিনিসকে বোঝায়: লেআউট, টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন, আরেকটা হলো পেজ, লিংকেজ, স্ট্রাকচার। লেআউট, টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন, পেজ, লিংকেজ, স্ট্রাকচার। ঠিক আছে, তিনটা জিনিস তোমার একটা ওয়েবসাইটের কাঠামোতে থাকে। বুঝা গেল? এটা কিন্তু মাঝে নোট করো। ওকে, ফার্স্ট আসছে লেআউট টেমপ্লেট। লেআউট টেমপ্লেট, টেমপ্লেট মানে হলো খসড়া জিনিস। যে কোনো জিনিসের টেমপ্লেট বলতে খসড়া জিনিস। ওয়েব পেজে যাবতীয় তথ্য সমূহ কিভাবে সজ্জিত থাকবে সেটাকে টেমপ্লেট বলে। বুঝতে পারছি, সেটাকে টেমপ্লেট বলে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ লেআউট টেমপ্লেট আসলে কি? ওই যে তোমরা যদি একটু মুভি দেখো, মুভি দেখো, আবার যে বিভিন্ন ব্যাংক হাইজ্যাক করে, তারপর বিভিন্ন জায়গায় ডাকাতি করে, এই যে মুভিগুলোতে দেখে না, তার আগে সিনেমার হিরো একটা প্ল্যান বলে না সবাইকে নিয়ে যে এরকম একটা বিল্ডিং থাকবে। বুঝতে পারছো? বিল্ডিং থাকবে, বিল্ডিং আমরা গেট দিয়ে ঢুকবো, ঢুকে ডানের দিকে যাই, ডানের দিকে যে ধরো যে ব্যাংকে যে থাকবে তাকে এইভাবে ধরবো। ঠিক আছে, এরকম একটা প্ল্যান সাথে তাহলে ওরা ফার্স্ট একটা নকশা করে, নকশা কোথায় গিয়ে সব প্ল্যানিং করে না? এই প্ল্যানিংটা কি ধরো যে লেআউট টেমপ্লেট বলতে পারো ওই বিল্ডিং এর। ঠিক আছে, পুরো জিনিসটা কোথায় কি আছে, তেমনি একটা ওয়েবসাইটে কোথায় কি থাকবে, বুঝতে পারছো? একটা ওয়েবসাইটে কোথায় কি রাখবে এটা লেআউট টেমপ্লেট বলে। এই কারণে সুন্দর কথা হচ্ছে ওয়েব ডিজাইনার মানে যে আসলে ওয়েবসাইটটা ডিজাইন করবে প্রথমে কাগজে কলমে ওয়েব পেজের একটি ড্রাফট বা নকশা তৈরি করেন, যা ওয়েবসাইট ওয়্যার ফ্রেম নামে পরিচিত। ওয়েবসাইট ওয়্যার ফ্রেম নামে পরিচিত যে নকশাটা যে তেমনি ওয়েবসাইট ওয়্যার ফ্রেম হলো ওয়েব পেজের একটি ভিজুয়াল প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে কি? আগেই হলো একটা মনে করো নকশা বানিয়ে নিতে হয়। যে কোনো জিনিস বানানোর আগে ফার্স্ট একটা নকশা বানাইতে হয় বা একটা ডেমো বানাইতে হয়। ঠিক আছে, ধরো যে তুমি একটা বড় ধরনের রোবট বানাবা এবং তোমার টার্গেট হলো এরকম হাজার হাজার রোবট বানাবো। তো হাজার হাজার রোবট যখন বানাবা তার আগে একটা ডেমো বানাইতে হয় না? ওইটাকে আমরা প্রোটোটাইপ বলি। কি বলি? প্রোটোটাইপ। যা বিষয়বস্তু, লেআউট, বিন্যাস কোথায় কি আছে আচরণের উপর আলোকপাত করে। বুঝতে পারছি? এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া লেআউট টেমপ্লেটটা কেন জরুরি? দেখো ভাইয়া, বানাবা তোমরা যখন ওয়েব ডিজাইনার হবা কখনো দেখবা যে প্রথম থেকে খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাইছো বা ওয়েব ডিজাইন করছো, তুমি যে যার জন্য বানাইতেছো তাকে দেখানো, সে সব জিনিস ঠিক আছে বাট নিচের দিকে যদি একটু চেঞ্জ করা যেত, তখন আবার সে আবার একটা নতুন নকশা বানাবে, নকশা মানে আবার দিবে, তাহলে না সবই ঠিক আছে, মানে 99% ঠিক আছে, জাস্ট এই যে ডানের এই সাইডটা যদি একটা মানে আবার চেঞ্জ করছে, তারপর না ঠিক আছে 99.1% ঠিক আছে, বাট একটু যদি এখানে কালারটা এরকম হতো। এবারে প্রথমে নকশার উপরে আগে জিনিসগুলো একটা মনে করো টেমপ্লেটের মধ্যে চেঞ্জেস আনা হয়, তারপরে যখন মনে হয় যে না ঠিক আছে চলে আর কি 99.99% ঠিক আছে, তাহলে চালাই নেওয়া যায় আর কি। তাহলে এখন মেন ওয়েব ডিজাইন তখন তুমি ধরো যে HTML কোড, CSS কোড এগুলো দিয়ে মেন ডিজাইনের দিকে যাও। এইটা হলো সেই লেআউট টেমপ্লেটের কথা বলছে। বুঝতে পারছো? খুব সহজ জিনিস। এরপরে দেখো কি আছে, ইউআরএল প্যাটার্ন। ইউআরএল কিন্তু যে আমরা গত ক্লাসে শিখছিলাম, ইউআরএল মানে হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানে যে তোমার লিঙ্কটা যেটা থাকে আপনি কি বলছে, কোন পেজটি হোম পেজ হবে, কোন পাতা বা পেজ সার্চ ইঞ্জিনে যুক্ত হবে, ওয়েব সার্ভারে কোন ফোল্ডারে HTML ফাইলগুলো রাখা হবে ইত্যাদি ওয়েব হোস্টিং সংক্রান্ত কারিগরি বিষয়গুলো এখানে নির্ধারণ করা হয়ে থাকে। ওয়েবসাইট ব্যবহারকারীদের প্রথমে যে ওয়েব পেজ অবদান গ্রহণ করা থাকে তাকে হোম পেজ বলে। অনেক সময় এটা কোশ্চেনে আসে যে হোম পেজ কাকে বলে। বিভিন্ন ওয়েবসাইটের হোম পেজ আছে, মানে তুমি যখনই ওয়েবসাইটে ক্লিক করবা ফার্স্ট যে পেজটা তোমার সামনে আসবে সেটাকে হোম পেজ বলা হয়। বুঝতে পারছি? তুমি যে কোনো ওয়েবসাইটে যাও, তুমি ক্লিক করার সাথে সাথে মেইন লিংকে দেখবে যেই পেজটা তোমার প্রথমে আসবে সেটাকে হোম পেজ বলা হয়। তো ইউআরএল প্যাটার্নের মধ্যে তোমার কোনটা আসলে হোম পেজ হবে, কোনটা সার্চ ইঞ্জিনে যুক্ত করবা না করবা সব জিনিস জাস্ট আলোচনা করা হয়। বুঝতে পারছি? এটাই হলো ইউআরএল প্যাটার্ন। এরপরে কি আছে দেখো, এরপর আসতেছে পেজ, লিংকেজ, স্ট্রাকচার। মানে লিংকটা কেমনে করবো বা একটা ওয়েবসাইট মূলত তিন ধরনের ওয়েব পেজ দেখা যায়। আমরা কিন্তু এক একটা ওয়েব পেজের সমন্বয় মনে করো ওয়েবসাইট বানাই, এটা অনেকটা বইয়ের মতো অনেকগুলো পেজের সমন্বয় যেমনি বানাই, তেমনি ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়।
তো এই যে লিঙ্কেজ করবো, সেই লিঙ্কেজ করার জন্য কিছু বেসিক ওয়েবসাইট লেআউট আছে, মানে একদম বেসিক। ফার্স্টে আমাদের লেখা লাগে হোম পেজ। ফার্স্টে কি রাখতে হয়? হোম পেজ। হোম পেজের সাথে লিঙ্ক করা থাকে সাধারণত মেইন সেকশন, মেইন সেকশন, তার আন্ডারে আবার সাব সেকশন, সাব সেকশন। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে জিনিসটা কেমন থাকে। ধরো তুমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবা, ঠিক আছে? ধরো বাটার ওয়েবসাইটে, বাটা জুতা, তাই না? তো বাটার ওয়েবসাইটে ঢুকছো, হোম পেজ অনেক কিছু আছে। এখন বাটা কিন্তু শুধুমাত্র জুতা বিক্রি করে না, ঠিক আছে? আবার জুতা, ধরো জুতাই বিক্রি হিসেবে করতেছে। এখন জুতা কিন্তু মেয়েদের আছে, ছেলেদের আছে, বাচ্চাদের আছে, আবার বয়স্কদেরও আছে। তাহলে ধরো এইটা হলো ধরো ছেলেদের, এইটা বাচ্চাদের, এইটা মনে করো বয়স্কদের, আর এইভাবে করো এটা মনে করো আরেক দলের। তার মানে এখানে 4টা অপশন দিছে। তুমি যখন হোম পেজ থেকে ক্লিক করবা ছেলেদের, তাই ছেলেদের মনে করো ওয়েব পেজে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন ছেলেদের সকল আইটেম আছে এখানে। এখন তোমরা দেখো যে বাটার আন্ডারে কিন্তু অনেকগুলো টাইপের মডেল আছে, বিভিন্ন টাইপের জুতা। এখন ছেলেদের বিভিন্ন টাইপের জুতাগুলোর আলাদা আলাদা সেকশন, সেখানে আবার ক্লিক করছো, সেটা নিয়ে গেছে। এবার আরো বাড়তে থাকতে পারে। তবে মূলত সাধারণত একটা ওয়েবসাইটের বেসিক কাঠামো এবং 3টা লেয়ারে থাকে। বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানা। জাস্ট ক্লিয়ার হয়ে গেছে, হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আচ্ছা, দাঁড় টু রিক্যাপ করে কিভাবে আসলে একটা মনে করো বেসিক একটা ওয়েবসাইট বানানো যায়। প্রথমে একটা হোম পেজ থাকে। আচ্ছা, না না না, মজা পাচ্ছি না, ঠিক আছে? মজা পাচ্ছি না। এখন মজা পাইতে হবে আমার। মজা পাওয়ার জন্য প্র্যাকটিক্যালি দেখতে হবে। প্র্যাকটিক্যালি দেখছি সবসময় কি আর টেক্সট করে তোমরা মানে বুঝবা নাকি? না, মজা পাচ্ছি না। যেহেতু মজা পাচ্ছি না, চলো আমরা একটু প্র্যাকটিক্যাল লিখে দিই। প্র্যাকটিক্যালি সব জিনিস দেখতে হবে মাঝে মাঝে, ঠিক আছে? ঠিক আছে, বাটার, এই দেখো তো বাটা। এখন দেখো বাটার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটাকে ইউআরএল বলতেছে। ইউনিফর্ম রিসোর্স দিয়ে তো তুমি অন্য ওয়েবসাইটে ঢুকতে পারবে না। বুঝতে পারছো? অন্য ওয়েবসাইটে কি ঢুকতে পারবা? ঠিক আছে, লোকেশন, লোকেশন মানে লোকেশন। তার মানে বাটার লোকেশন এই ঠিকানায় গেলে তুমি পাবা। তাহলে লিঙ্কটাকে আমরা ইউআরএল বলতেছি। আচ্ছা, এখন দেখো এটা হলো বাটা, তাই না? বাটার লিঙ্কে ধরো যে ওয়েবসাইটে ঢুকবো। এখন যদি আমি একটা ক্লিক মারি, জাস্ট বাটা লিখছি, বাটা লিখে ক্লিক মারার সাথে সাথে আমরা দেখো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ খুলে যাবে। আমরা যদি একটু বড় করে দেখাই, এরকম একটা ওয়েব পেজ খুলে গেছে। এটা আমার হোম পেজ, এটা আমার কি পেজ? হোম পেজ। কারণ এটাই সবসময় সাধারণত খোলা থাকে। তোমার যদি বিশ্বাস না হয় ভাইয়া, আমরা একটু লিঙ্ক নিয়ে খেলাধুলা করি। এখানে যদি দেখো, আমি যদি ডানের দিকে তাকাই, এটা হলো সেই আমার হোম পেজ, ঠিক আছে? এই হলো আমার সেই হোম পেজ। এখন দেখো ভাইয়া, বাটা কিন্তু শুধুমাত্র বাটারই যে সব জিনিস বিক্রি করে তা না। বাটার আন্ডারে কিন্তু দেখো আরো অনেক ধরনের জুতাও তারা বিক্রি করে। ধরো আমি অ্যাডিডাসের জুতাও কিন্তু মাঝে মাঝে বাটার থেকে কিনতে পারি। বুঝতে পারছি? অ্যাডিডাসের জুতা কিনতে পারি। এখন তোমাকে বলছিলাম হোম পেজের মধ্যে আমরা যে কোনো আরো সেকশনে যেতে পারি। অ্যাডিডাসের সেকশনে যেতে পারি, পাওয়ারের সেকশনে যেতে পারি, আবার ধরো এটা কি নর্থ স্টার, এই সেকশনে যেতে পারি। এটা কিন্তু হোম পেজে আছে। কোথায় আছে? হোম পেজে। চলো আমরা অ্যাডিডাসে একটা জুতা দেবো, মানে জিনিসটা বুঝাইতেছি যে বাটা অ্যাডিডাসের জুতা মাঝে মাঝে বিক্রি করে, ঠিক আছে? আমরা অ্যাডিডাসে যদি একটা জুতা দিই, এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে আমাকে অ্যাডিডাসে নিয়ে গেছে। এখন দেখবে সব অ্যাডিডাসের জুতা, এই দেখো সব অ্যাডিডাসের জুতা, দেখছো অ্যাডিডাস। এখন আমরা যদি আরেকটু জুম আউট করি, এই পুরো জিনিসটাই অ্যাডিডাসের জুতা দিয়ে বলা। আমরা একটা সেকশনে ঢুকছি। কোন সেকশনে? অ্যাডিডাসের সেকশনে। দারুণ না? অনেক দারুণ। আচ্ছা, তাহলে আমি দেখো অ্যাডিডাসের সেকশনে ঢুকে ফেলছি। ঢোকার পরে ধরো যে আমি একটা জুতা, আর অনেক দামি জুতা, তো যাই হোক আমরা ধরো এই জুতাটা পছন্দ করছি। তাহলে সেকশন থেকে এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এই জুতাটা আমার পছন্দ হয়েছে না, কোন জুতা নেবো? তাহলে একটা জুতা নিয়ে ফেলি। আরে বাবা, 8,000 9,000 টাকা, দেখছো? ধরো যে দামি জুতাটাই, ঠিক আছে, 11,500। এটাতে যদি একটা ক্লিক করি, এখন এই জুতার জন্য আরেকটা ওয়েব পেজ ওপেন হয়েছে, ঠিক আছে? আরেকটা ওয়েব পেজ ওপেন হয়েছে। এই যে ওয়েব পেজটা ওপেন হয়েছে, এটা হলো সেকশনের আন্ডারে, তাহলে এটা হলো সাবসেকশন। বুঝতে পারছি? সেকশনের আন্ডারে সাবসেকশন। এখন এরকম সাবসেকশন কয়টা হতে পারে? তুমি তোমার ওয়েবসাইট যেভাবে খুশি বানাতে পারো। সাবসেকশনের আন্ডারে আরো সাবসেকশন বসাতে পারো, কোনো সমস্যা নেই। এইবার কি তোমার ফিল হয়েছে কিনা বলো? যা করতেছি সেটি বেসিক দেখা দিচ্ছে। বুঝতে পারছো? এবার কি ফিল হয়েছে? ওকে, আমরা মোটামুটি সেকশনের বিষয়গুলো আলোচনা করে ফেলছি। এইবার বলবা তোমরা যে ফিল হইলো কিনা। পড়াশোনা হলো ফিল। এবার বলো ফিল হয়েছে? এটাই, বুঝতে পারছো? ফিল নিয়ে পড়তে হবে, বুঝতে পারছো? যাতে তুমি মানুষকে বুঝাইতে পারো। বুঝতে পারছো? এই যে ফিল নিয়ে আসো। চলো আমরা একটা নামাজের ব্রেক নিয়ে আসি। পড়াশোনা হবে ফিল নিয়ে, বুঝাই ফেলছি। ওকে, পারফেক্ট টাইম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই অধ্যায়ে কি অঙ্ক আছে? এই অধ্যায়ে অঙ্ক নাই, বাট কোডিং এর মতো একটা জিনিস আছে। সামনে আমরা এইচটিএমএল করবো, এইটা পরে এইচটিএমএল আছে, তখন অনেক মজা হবে।
ভাইয়া ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব মনে হয় অন্ধকার ওয়েব হইতে পারে। ভাইয়া ডার্ক ওয়েব কি? অন্ধকার ওয়েব। আচ্ছা, নারুতো, মিস্টার নারুতো জিজ্ঞেস করছে ভাইয়া আমার একটা ল্যাপটপ কেনার কথা আপনি একটু আমার বাবা মাকে বলে দেন না। ঠিক আছে? আচ্ছা আমি একটা জিনিস বলি শোনো ভাইয়া। তুমি তোমার বাবা মাকে এইভাবে বুঝাই ল্যাপটপ কিনলে তোমার এই কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ভালো টাকা পয়সা থাকে তাহলে তুমি ভালো একটা ল্যাপটপ তানহা সিদ্ধার্থ ভাইয়া লেআউট টেমপ্লেট ইউআরএল প্যাটার্ন এগুলোতে বইতে পারছি না কেমনে বাবা ওগুলো বইতে তেমন একটা নাই আমি তো একজন আবার লিখছে বস বলেছে এটাই বলবো আচ্ছা মানে আবার জয়েন করে ফুটছো ভাইয়া 2 দিনে কি বেস্ট ফ্রেন্ড হওয়া যায় 2 দিনে না বেস্ট ফ্রেন্ড হতে টাইম লাগে এই মুখে মুখে তো ফ্রেন্ড বানানো না অনেক ফ্রেন্ডশিপ অনেক বড় একটা বিষয় সময়ের সাথে সাথে হয় এটার উত্তর সবসময় দিকে থাকবে সংক্ষেপে ওকে বুঝতে পারবো কি ব্যাপার না অনিয়ন ব্রাউজার ইউজ করেছি ডার্ক ওয়েব ও বাবা ও ডার্ক ওয়েব শিখে ফেলেছি স্কয়ার আর রুট কাটা না তাহলে এম এর উপরে স্কয়ারটা থাকবে না জোস ওকে দাঁড়ান মানে চলে আসো আমরা আস্তে ধীরে দাঁড়াতে শুরু করি আস্তে ধীরে বাকিটাও জানতে হবে আমি শুরু করেছি আমি আজকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছি নতুন দারুণ বানিয়েছি আমি বেস্ট ফ্রেন্ড বানায় না ঠিক আছে টাইম দিয়ে তারপর আবার কষ্ট লাগবে তারপর আবার তোমরা আমাদের ফ্রেন্ড লিস্টে দিবে সবাইকে বন্ধু বলা যায় না ঠিক আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড বানাইতে হয় না কথা বলি বড় হয়েছে তুমি একটা কথা বলতে যে ভাই আমি আজকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছি তার আগে বলছে 2 দিনের মধ্যে পরে বুঝেছি কিভাবে এটা হয় এরপর আসতেছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাটানো নোট করতে পারলে বেশি ভালো হয় এরপর আসতেছে লিনিয়ার বা সিকোয়েন্স এরপর আসছে হাইব্রিড বা কম্বিনেশন কাটানো যদি নোট করতে অসুবিধা হয় ডিসক্রিপশন নিয়ে রাখতে পারো আমাদের টাকা থেকে প্রশ্ন আসে তোমাদের বোর্ড পরীক্ষায় 3-4 থেকে প্রশ্ন আসে আমরা এখন এটা ডিটেইলস করতে যাব তার আগে কোথাও কিছু দেখি আমরা চারটা কাজ করছি হাইব্রিড বা টুইটার লিনিয়ার বা সিকোয়েন্স কাটানো আর হাইব্রিড বা কম্বিনেশন এক নম্বর দেওয়া লাগবে যে কথা তোমরা নিজেরা দেখছো সেই হোম পেজের আন্ডারে অনেকগুলো সেকশন থাকবে দেখছো এবং সেকশনগুলো সবসময় হোম পেজের সাথে কানেক্টেড থাকবে অনেকটা বাটার মতো এবং সেই সেকশন থেকে আবার অনেকগুলো শাখা পোশাকার মতো বের হবে ঠিক আছে দেখো পেজ করে ঠিক আছে দাঁড়িয়েছে অনেকটা গাছের মতো মনে হইতেছে না একটা মূল আছে সেই মূল থেকে শাখা বের হয়েছে শাখা থেকে আবার পোশাকা বের হয়েছে এইভাবে আমাদের মনে করে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো তৈরি হয় সেম জিনিসটা এই এক এখানে আছে দেন এখান থেকে আবার বাইর হয়েছে বের হয়েছে তো এই জিনিসটাকে আমরা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলে থাকি বুঝতে পারছি দারুণ জিনিস হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো দারুণ জিনিস হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো আচ্ছা আরো চিত্র হতে পারে এই যে হোম পেজ থেকে আমরা পেয়েছি দেখো সবগুলা চিত্রই কিন্তু হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোকে নির্দেশ করে তোমার কিন্তু পরীক্ষায় এই চিত্রগুলা দিবে ঠিক আছে চিত্রগুলা দেখে বুঝতে হবে মেন পেজ থেকে এভাবে করে বাকি পেজগুলোতে যাচ্ছে ঠিক আছে হোম পেজ থেকে এখানে বের হয়েছে এখান থেকে আবার শাখা পোশাকের মতো বের হবে বুঝতে পারছো তো চিত্রগুলা মনে রাখবা তার মানে আমরা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো এরকম 4টা চিত্র দেখাইতে পারি বাট প্রত্যেকটা চিত্রতেই দেখো আমার হোম পেজ কিন্তু ফিক্সড সেখান থেকে বের হয়েছে তার মানে একটা জায়গা থেকে বের হবে ওই জায়গা থেকে আবার বের হবে তো এখান থেকে আবার বের হয়েছে এখান থেকে আবার বের হয়েছে এখান থেকে আবার বের হয়েছে সেম জিনিসটা এইভাবে হোম পেজ থেকে বের হয়েছে এখান থেকে আবার বের হয়েছে ঠিক আছে এইভাবে বের হইতে পারে বুঝতে পারছি তাহলে আমাদের 4টা চিত্র আমরা সুন্দর মতো দেখে ফেললাম তার মানে আমাদের একটা আইডিয়া হয়ে গেল হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো কেমন এইবার যদি আমরা একটু ব্যাখ্যাতে যাই ব্যাখ্যাতে দেখো কি দেওয়া আছে ব্যাখ্যাতে দেখো দেওয়া আছে যে ওয়েবসাইটের পেজগুলো শাখা পোশাকার মতো সাজানো থাকে যেটা অলরেডি বলছে তাকে হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো বলে এতে ব্যবহারকারীরা প্রথমে হোম পেজে প্রবেশ করে এটি হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো তাহলে তোমাকে যদি বলে এটি হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো বুঝতে হবে কি নির্ভর ওয়েব কাঠামো হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো হোম পেজে মেনু সাবমেনু এবং অন্যান্য পেজের লিঙ্ক থাকে দেখাইছি তারপরে কি আছে দেখো এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা যায় সহজে ভাগ করা যায় এই স্ট্রাকচারে ওয়েবসাইটের ভিজিটর সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে ঠিক আছে প্রয়োজনীয় তথ্য রয়েছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেলে বিভক্ত থাকে সহজে বোঝা যায় তথ্য উপস্থাপনে এটি সবচেয়ে সহজ ও উত্তম তাহলে তোমাকে যদি বলা হয় সবচেয়ে সহজ ও উত্তম উপায়ে তুমি ওয়েবসাইটের কাঠামো ডিজাইন করো তাহলে এই ডিজাইনটা তুমি বলবা সবথেকে সহজ ও উত্তম এবং ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই কাঠামোটা ফলো করে ওয়েবসাইট কাঠামোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও যুক্তিযুক্ত বেশিরভাগ ওয়েব পেজ এই স্ট্রাকচারে ব্যবহৃত হয় বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন স্কুল কলেজ ব্যাংক বিমা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয় যেমন ফেসবুক.com ওকে আমরা ফার্স্ট জিনিসটা ক্লিয়ার করলাম এরপর আসতেছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক বা ম্যাট্রিক্স কাঠামো তিনটা নাম আছে তিনটা নাম মনে রাখো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক বা ম্যাট্রিক্স কাঠামো ঠিক আছে ফার্স্টে কোথায় যেতে হবে চিত্র দেখতে হবে চিত্র দেখে ফিল নিতে হবে
আসলে আমরা চিত্রতে চলে আসি। আল্লাহ, দেখছো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক বা ম্যাট্রিক্স কাঠামো দেখে তুমি দেখতেছো এখানে কোনো হোম পেজ আছে? তোমার যদি দেখতে বলা হয় তুমি কি বলতে পারবে এটার মধ্যে কোনো হোম পেজ আছে? কোনো হোম পেজ নেই। সবাই সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। দেখতে পাচ্ছ তুমি যখন যেই পেজ থেকে যে কোনো পেজে লাভ দিবে সবাই মোটামুটি সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, সবাই মোটামুটি সবার সাথে কানেক্টেড। এই ধরনের কাঠামো যদি আমরা তৈরি করি সেটাকে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক বা ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, সবাই মোটামুটি সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, কোনো হোম পেজ নির্ভর কিছু নাই। বুঝতে পারছি? এই দেখো আরো চিত্র আছে, আচ্ছা সরি, হোম পেজও আছে, বাট সবাই সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, এখানেও হোম পেজ আছে, বাট সবাই সবার সাথে কানেক্টেড। মানে এটাকে তুমি আলাদা হোম পেজের মতো এরকম করতে পারবে না। তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, পেজ টু থেকে শুরু করতে পারো, কারণ তুমি পেজ টু থেকে বাকি মোটামুটি অনেক জায়গায় লাফাইতে পারবে। ঠিক আছে, লাফানোর একটা সুবিধা। তো এখন যদি আমরা এটা একটু করি তাহলে কি বোঝায়? যে ওয়েবসাইট কাঠামো সবগুলো পেজ একটি অপরটির সাথে লিঙ্ক থাকে, মানে যুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক বা ম্যাট্রিক্স কাঠামো বলে। এতে প্রত্যেক পেজ একে অপরের সাথে লিঙ্ক থাকে, মূল পেজের সাথে অন্যান্য পেজও লিঙ্ক করা যায় সহজে। সাধারণত বড় ধরনের ওয়েবসাইট হইতে একাঠামো বেশ জনপ্রিয় এবং কার্যকর। বড় ধরনের ওয়েবসাইটে ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলো কাঠামোর মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এখানে অতিরিক্ত মেমোরি স্পেস প্রয়োজন হয়, মেমোরি স্পেস প্রয়োজন হয়। ঠিক আছে, লিঙ্ক করে রাখা থাকে, অতিরিক্ত মেমোরি স্পেস প্রয়োজন হয়। ব্যবহারের দিক থেকে স্ট্রাকচার সহজ হয় শুধুমাত্র কারণ আমি দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় লাভ দিতে পারি। যত বেশি পেজ হবে তত এই ধরনের স্ট্রাকচার কঠিন হয়ে যায়, এতে নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার যেমন উইকিপিডিয়াতে দেখবা এক জায়গা থেকে লাভ দিয়ে আরেক জায়গায় চলে যাবে। এখন এটা ইউজারের জন্য খুবই সহজ। ইউজার মানে আমি, মানে তুমি একটা ওয়েবসাইট বানাচ্ছ আমার জন্য। আমি হঠাৎ করে ধরো গতকাল পিজা খাইছি, পিজা থেকে আমি এখন বাংলা খাবার খাবো। ঠিক আছে, ডিরেক্ট চলে আসি। মাঝখানে ধরো যে ফাস্ট ফুড চাইনিজ ফুডগুলো পেজগুলো ছিল বাদ, ডিরেক্ট এক পেজ থেকে আরেক পেজে চলে আসে, লাভ দিয়ে চলে আসে। কিন্তু আমার জন্য ইজি হলো, তোমার জন্য কঠিন। কারণ তোমার কি করতে হবে, প্রত্যেক পেজের সাথে প্রত্যেক পেজ কানেক্ট করা লাগবে। তার মানে 300 পেজ যদি থাকে তোমার, খালি চিন্তা করো 300 পেজ এবং প্রত্যেকটা পেজ প্রত্যেকের সাথে কানেক্টেড। খেলাটা বুঝছো? মানে কতগুলো কানেকশন লাগাইতে হবে, মানে আলাদা যাবে। এই কারণে জটিল স্ট্রাকচার, বুঝতে পারছো? এবং এটাকে নন লিনিয়ার বলা হয়, সাধারণত এটা খুবই কম ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা ওয়েব লিঙ্ক বা ম্যাট্রিক্স কাঠামো মোটামুটি বুঝে ফেলছি। কারো কি কোনো কনফিউশন আছে আমাকে একটু কমেন্টে জানাবেন এই দুইটা স্ট্রাকচার নিয়ে। দোয়া করবেন আগামীকাল লাইভে দেখি তুই ভালো করবি, কোনো টেনশন না, পানির মতো ক্লিয়ার। এখন দেখো আমরা যদি আবার লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, লিনিয়ার বলতেই বোঝাইতেছে একটার পর একটা। তো আমরা যদি একটু এটা চিত্র দেখি আগে। আচ্ছা দেখো, দেখে বুঝবে যে এটা আসলে খুবই সহজ একটা জিনিস। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো তুমি দেখে বুঝতেছো ভাইয়া, হোম পেজ থেকে তোমার পরের পেজে যাইতে হবে। ঠিক আছে, হোম পেজ থেকে পরের পেজ, পরের পেজ থেকে পরের পেজ, পরের পেজ থেকে পরের পেজ, মানে লিনিয়ার। আবার যখন ব্যাক করবা এই পেজ থেকে এই পেজে ব্যাক করতে হবে, এই পেজ থেকে এই পেজে ব্যাক করতে হবে, এই পেজ থেকে এই পেজে ব্যাক করতে হবে। এরকম কাঠামো হলে সেটাকে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলে। সেম জিনিসটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, অথবা এখান থেকে এখানে, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে। সিকোয়েন্স মেনটেন করলে সেটাকে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলা হয়। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলা হয়। বুঝতে পারছি? তো চলো আমরা এখানে কি দেওয়া আছে একটু যদি এখন পড়ি। এতে প্রথম পেজ থেকে প্রতিটি পেজ পরপর সাজানো থাকে। ঠিক আছে, পরপর পেজগুলো একটির পর আরেকটি এভাবে সংযুক্ত থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, তারপর প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এভাবে যেতে থাকে, অথবা একদম লাস্টে চলে যাবে অথবা ফার্স্টে। এটি হচ্ছে সবচেয়ে সরলতম স্ট্রাকচার। অনেক সময় এই হিন্টটা দিয়ে দেয় সবথেকে সরলতম স্ট্রাকচার কোনটা, এটা মনে রাখো, সবথেকে সরলতম স্ট্রাকচার। ওয়েবসাইটে কম সংখ্যক পেজ থাকে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত ব্রাউজ করা যায়, সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত ব্রাউজ করা যায়। কেন? এক্সট্রা কোনো প্রেশার নেই, জাস্ট যেহেতু সরলতম স্ট্রাকচার, কোনো ধরনের এখানে জটিলতা নেই, একটার পর একটা যায়, একদম ইজি জিনিস। এই কারণে মানে একদম সহজ এবং সরল। এবং এত বেশি সরল হলেও এটা আসলে তেমন একটা ভালো না। তারপরে দেখো সাধারণত প্রোগ্রামিং বা ট্রেনিং সাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। বই, ম্যাগাজিন ইত্যাদি পড়ার সাইট এবং প্রেজেন্টেশনে এই ধরনের কাঠামো ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয় বই বা ম্যাগাজিনে? কারণ তুমি বইয়ের একটা পেজ করছো, সেই পেজ করার পর পরবর্তী পেজে যাবা, তাই না? তুমি কি একসাথে লাভ দিয়ে 3 নাম্বার পেজে চলে যাবা? মাঝখানে কিছু করবা না, গল্প করতেছিলা, প্রথম পেজ পড়া শেষ, এখন তোমার মধ্যে 2 জন মনে করে আসে না, না গল্প করে ফেলছে, লাস্টে কি ঘটনা ঘটবে, নায়কটি নায়িকাকে মেরে ফেলবে, তুমি গল্পের মাঝামাঝি করছো। ঠিক আছে, নর্মাল মানুষ চিন্তা করবে কি, না আমি পড়ে পড়ে একদম শেষের অংশে যাবো, কিন্তু 2-1 জন আছে নায়কটি নায়িকাকে মেরে ফেলবে, মাঝখানে সব বাদ, লাস্টের পেজ ডাইরেক্ট করছে। এরকম কি ঘটে? সাধারণত 2-1 জন আছে আমি জানি, লাস্টে দেখে দেখে ভালো, তারপর সবাই স্পয়লার দিয়ে দিই, ওরকম না। ঠিক আছে, নর্মাল মানুষটা কি করে, নর্মাল মানুষটা চিন্তা করে আস্তে আস্তে করবো, লাস্টে যে দেখবো যে নায়ক নায়িকা 2 জনই মরে গেছে। ঠিক আছে, এটাই তো হবে। তো বইয়ের ক্ষেত্রে বা ম্যাগাজিনের ক্ষেত্রে পরপর এইটাতে সাজানো থাকে আর কি। তারপর কেসে দেখো অনলাইনে ফর্ম ফিল আপ করার ওয়েবসাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়, যেমন ইউটিউবের ক্ষেত্রে আমরা একটা পর একটা সাধারণত নিতে পারি। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় এটা অনেক সহজ, এটা আমরা বুঝাইছি। তো আই গেস মোটামুটি বুঝছো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। সবাই বুঝছো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো? কেমন জানা? ও ও
বর্তমানের ম্যাক্সিমাম ওয়েবসাইট হাইব্রিড কম্বিনেশন বা মিক্সড কাঠামোতে তৈরি হয়। আগে দেখা গেছিল যে আমরা বলছিলাম যে ট্রি কাঠামো সাধারণত ভালো, তাই না? ট্রি কাঠামো সাধারণত ভালো। তবে পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা ট্রি ইউজ করতেছি, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমার দেখা যেতেছে যে আচ্ছা নেটওয়ার্ক কাঠামো ইউজ করলে একটু বেটার সুবিধা পাইতাম, তখন ট্রি আর নেটওয়ার্ক যুক্ত করে দিচ্ছে, যদি দুইটা একসাথে যুক্ত করে গেছে হাইব্রিড। আবার অনেক সময় ট্রির সাথে ম্যাট্রিক্স বা ওয়েব লিঙ্কের কাঠামো ভালো লাগতেছে বা লিনিয়ার কাঠামো ভালো লাগছে, লাগিয়ে দাও। আমার মনে হচ্ছে না, তিনটা কাঠামো যদি একসাথে লাগাইতে পারতাম তাহলে খুব সুন্দর হইতো, জোড়া লাগাই দিতাম তাহলে কিন্তু ভালো হইতো। তখন বলে যে আচ্ছা তাহলে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, তার মানে হাইব্রিড মানে হলো মিক্সড আর কি। তো এখানে কি বলছে দেখো, এই ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে, তথ্য পেতে সহজ হয়। এই ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। মেমোরি স্পেস কমানোর জন্য এই কাঠামো ব্যবহৃত হয়, ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়। সাধারণভাবে লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে হাইব্রিড কাঠামো তৈরি করা যায়। সাধারণত লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে, যেটা বলছিলাম, যেমন গুগল.com। এরপর বলতেছে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড কাঠামো রূপ, মানে সবাই সবার সাথে কানেক্টেড। দেখো এইটা ফার্স্টে ছিল, আমি যদি তোমাকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, এইটা ফার্স্টে ছিল তোমার ট্রি কাঠামো, ঠিক আছে, এইটুকু হলো ট্রি কাঠামোর হিসাব, এইটুকু হলো ট্রি কাঠামোর হিসাব। কিন্তু আবার দেখো তো সবাই সবার সাথে কানেক্টেড না, মোটামুটি একটা হিসাব করলাম, এটা হোম পেজের সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, তার মানে একটা জগা খিচুড়ি অবস্থা। তাহলে সবভাবে চিন্তা করবা, যখন তুমি চিন্তা করে দেখবা যে একটা জগা খিচুড়ি তৈরি হয়ে গেছে, তখনই বুঝবা যে এটা আসলে হাইব্রিড কাঠামো, ঠিক আছে। জগা খিচুড়ি মানে কোনো কাঠামোর মধ্যে পড়তেছে না, তখনই বুঝবা ইয়েস এটা হাইব্রিড কাঠামো। বুঝতে পারছি? এইটা হলো হাইব্রিড কাঠামো মেইন কথা। তো মোটামুটি আমাদের এখানে অনেক কিছু শেষ হয়ে গেছে। এখন তোমাদের কি তোগুলো একটু দেখি। অনেকে বলতেছে ডান, অল ক্লিয়ার। আচ্ছা বুঝো যে একই কাঠামোর মধ্যে কয়েকটা কাঠামো মিক্স করে দিচ্ছে, যেমন এটার মধ্যে তোমার ট্রি কাঠামোর মতোই বাট আরেকটা কাঠামো অ্যাড করেছে, সবাই সবার সাথে কানেক্ট, তার মানে এটা ওয়েব লিঙ্ক মানে মিক্সচার, ঠিক আছে। আমি সবগুলা বই ফলো করি। অপুর রহমান আইসিটিতে আমার 70 মার্ক আসছে ভাইয়া, অনেক ভালো করছিস, পোস্ট করে দিস শিক্ষিততে যে অনেক ভালো হয়েছে। তো জিনিসগুলো মুখস্থ করবো ভাইয়া, চিত্রগুলো মুখস্থ করবো ফার্স্টে, তারপরে ব্যাখ্যাগুলো মুখস্থ করবো, কেন এটা জরুরি। তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলোতে আসবে, কেন এই ধরনের কাঠামো, আগে ফাইন্ড আউট করো কোন ধরনের কাঠামোতে আলোচনা করা হয়েছে, দেন বলতে হবে যে সুবিধা অসুবিধা। চিত্রটা আরেকবার বোঝান। আচ্ছা ওদিকে দেখছি নেটওয়ার্ক, অনেকে বলছো নেটওয়ার্কে দেখ। ওকে, এটা হলো না, এখন আমি ওয়েবসাইট কেমন বানাবো বল, ঠিক আছে। আচ্ছা যা দেখাইতেছি দাঁড়ান, উইকিপিডিয়াতে একটা ওয়েব পেজের মধ্যে, ধরো ফুল ওয়েব পেজের মধ্যে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাকে আরেক জায়গায় নিয়ে যাবে। আমরা যদি একটু মনে করো যে ক্লিক করি, দেখো এখানে ক্লিক করার সাথে ফুল আরেক জায়গায় নিয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে আরেকটা। এখানে দেখো ভিটামিনে ক্লিক করার সাথে সাথে ভিটামিন নিয়ে এক জায়গায় লেখা আছে, একটা জায়গায় লেখা আছে ভিটামিন নিয়ে, মানে উইকিপিডিয়ারই একটা ওয়েব পেজে ভিটামিন নিয়ে লেখা আছে, তার মানে কোনো কিছু দেখবে না শুনবে না, ডাইরেক্ট ভিটামিন পেজে নিয়ে যাবে। ধরো এটা 250 নাম্বার পেজে আছে, পুশ করে 250 নাম্বার পেজে নিয়ে যাবে। দেখো আমি জাস্ট এই যে ফুড নাম্বার পেজে ছিলাম, আমরা এখান থেকে আমরা ভিটামিন যদি ক্লিক করি, এই দেখো আমাদের ভিটামিন নাম্বার পেজে নিয়ে আসি। ভালো কথা। আবার ভিটামিন পেজের থেকে আমার মনে চাইতেছে ভিটামিন সি তে চলে যাবো বা অর্গানিজমে চলে যাবো, এখানে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে অর্গানিজম নামের পেজে নিয়ে আসি। এখন এটার কোনো সিরিয়াল নাই, সবাই সবার সাথে কানেক্টেড, তো এটা কোনো সিরিয়াল মেনটেন করে না, ও এইসবের কোনো সিরিয়াল দেখা। উইকিপিডিয়া তাই হলো ওয়েব লিঙ্ক কাঠামো সব থেকে বা নেটওয়ার্ক কাঠামোর সব থেকে উজ্জ্বল উদাহরণ উইকিপিডিয়া। তার মানে সবাই সবার সাথে কানেক্টেড, মানে কত নম্বর ওয়েব পেজে আছে কোনো হিসাব নিকাশ নাই, এর কোনো হিসাব নিকাশ নাই। এটা হলো ওয়েব লিঙ্ক কাঠামোর উদাহরণ। আচ্ছা আমরা ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো বুঝে ফেলছি, সবাই সবার সাথে কানেক্টেড। ভালো, এখন আমরা কি করতে পারি? ধরো দেখি লিনিয়ার ওয়েবসাইট, এই যে ধরো এই যে লিনিয়ার ওয়েবসাইট, আমরা যদি এখানে একটু দেখি, আচ্ছা এটা না, সরি ভুল ওয়েবসাইট আমরা ঢুকে গেছি। লিনিয়ার ওয়েবসাইটটা দেখো যে কিরকম, এই যে গুগলের পেজগুলো, পেজ নাম্বারগুলো দিয়ে যখন আমরা কাজ করি গুগলের এই সাইটটাতে দেখো 1 এর পর আমি যদি 2 তে ক্লিক করি 2 নাম্বার পেজে চলে যায়, আবার যদি 3 তে ক্লিক করি পরেরটা চলে যায়, এরকম অনেকগুলো আছে, লাস্ট প্রিভিয়াস এরকম বানানো যায় আর কি। ক্লিক করছি চলে গেছে, ক্লিক করছি চলে গেছে, ক্লিক করছি চলে গেছে, হ্যাঁ যে এখানে তারা ক্লিক করছি চলে গেছে। আচ্ছা আমার একটা প্রশ্ন, আচ্ছা এরকম না দেখে তো আমরা লিনিয়ার একটা ওয়েবসাইট বানাইতে পারি কিনা ঠিক করে বল, আমরা নিজেরা একটা বানানোর চেষ্টা করি, আমরা এই যে একটা লিনিয়ার বানাই ফেলি ওয়েবসাইট মেকার, নিজেরাই ফ্রি ওয়েবসাইট বিল্ডার। তার আগে আমরা চ্যাট জিপিটি থেকে আসলে আমরা চ্যাট জিপিটি ঢুকে চলো, চ্যাট জিপিটি কি কি যে বানাবো মাঝে মাঝে কি কি মাথার মধ্যে আসে, আর সূত্র ফলাইছে এর দোষ এটা রিপিট স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার প্রম্পট ফর ওয়েবস লিনিয়ার বেসড লিনিয়ার তাহলে এখানে মান বসাই দিলে যে কথা আছে ওয়েবসাইট, এটা কি প্রম্পট ফর লিনিয়ার বেসড ওয়েবসাইট তো মাইনাসের মান মেকিং।
ঠিক আছে, তার মানে আমি বললাম যে আমাকে এমন একটা প্রম্পট বানিয়ে দাও যেটা আসলে আমাকে একটা লিনিয়ার বেস ওয়েবসাইট মেক করতে হেল্প করে, তো ওই আমাকে একটা প্রম্পট বানিয়ে দেবে, একটা প্রম্পট বানিয়ে দাও। ওরে দারুণ, লিনিয়ার স্কয়ার ওয়েবসাইট কোয়ালিটি প্রোডাক্ট। আচ্ছা যাই হোক, একবার হচ্ছে আমরা কপি মারি, আরেকবার কি এ কিন্তু কপি মারি দুইটা সূত্র আছে। আর কিছু চলে আসবে। আচ্ছা আমরা এটা কপি নিয়ে নিলাম, কপি করলাম, কপি করা শেষ। কপি করে আমরা ওয়েবসাইট মেকার কোনটাতে যাব, অনেক অনেক আছে, এগুলোতে মাঝে মাঝে টাইম নেই, দেখি কোনটা সব থেকে বেশি ফাস্ট করে। আর এখানে আবার 16 আরে স্টপ নাও তে ডুবাই দিই, আমাকে একটা দ্রুত বানাই দাও। আরে র্যান্ডম 16 আর 2 দুগুণ মুঞ্চুন মুঞ্চুন দিয়ে দিলাম। চেঞ্জিং ইওর লোগো সাথে ভালো কথা, লোগো বানাইছো, আপলোড ইওর লোগো। এটার উপরে কিন্তু স্কয়ার আরে দূর, আমি প্রম্পট দিয়ে বানাবো, দেখি কোনটা ভালো বানায়। লিনিয়ার বেসটা সুন্দরভাবে বোঝার জন্য নিজে একটা বানাইতে হবে। ওয়েবসাইট বিল্ডার, আচ্ছা এটা না, wix.com উইবলি ওয়েবসাইট মেকার এআই, এটা ওয়েবসাইট মেকার চ্যাটটি ম্যাগি কোন অ্যাপ না, অ্যাপ না তো এই ওয়েবসাইট বিল্ডার, এটা দেখি তো বানাই দিতে পারি কিনা। আচ্ছা তো আমি এখানে আমার প্রম্পট যেটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে যেটা আমার শেষ দাঁড়ান বানাই না দূর, এখানে ভালো মতো হইতেছে না, দেখি আমার মনে করতেছে না কোন কোনটা জানি আমরা খুব সুন্দর বানাই ফেলতে পারি। আচ্ছা এটা দেখি তো এই ওয়েবসাইট দিলাম, এটাই আমরা এখানে একটা জাস্ট দিলাম জেনারেট টিকিট বাটনে ক্লিক করে। ওয়েবসাইট বিল্ডার গুলা ম্যাক্সিমাম সময় আসলে ফ্রিতে বানায় না, দেখি ওরা আসলে বানিয়ে দিতে পারি না। ইউর ইনপুট ক্রাফট টু পারফেক্ট ওয়েবসাইট, দেখি আমার ওয়েবসাইটটা কেমন বানাই দেয় এরা, টাইম নিতেছে। ওই পেজ জেনারেট, এখানে তো আবার অ্যাকাউন্টের কথা বলছে, দূর আমরা এই ওয়েবসাইটের নাম কি, ten.web। আচ্ছা আমরা গেস্ট প্রোফাইল বাদ দিয়ে মেইন প্রোফাইল দিয়ে ঢুকি, ten.web, ঠিক আছে, ten.web দেখাবো, যেহেতু মুড আইসা পড়ছে আমরা এটা দেখাবো। লিনিয়ার বেসটাও দেখে, আমরা ওয়েব লিঙ্ক দেখাই ফেলছি, ফ্রিও আমরা দেখাই ফেলছি, এখন আমাদের এটা আমরা নিজের একটা ওয়েবসাইট বানাই ফেলবো। ওকে 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 দেখো, আচ্ছা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, নেক্সটে ক্লিক করতেছি, বাটন দিব, ওকে জেনারেট করতেছি কিন্তু, ঠিক আছে আবার এনে কন্টিনিউ গুগলের কথা বলতেছে। আচ্ছা টিম প্রোডাকশন দিয়ে আমরা ঢুকি, ঠিক আছে কন্টিনিউ দিলাম, ভাই বানাই দাও ভাই, ইয়েস চলে আসছে। দেখি ওরা আসলে হচ্ছে বানাই দেখাতে পারে না, মাঝে মাঝে এরকম জেদ দেখাতে, ঠিক আছে আমরা বানাবো, ঠিক আছে ঠিক আছে মাঝে মাঝে জীবনমুখী শিক্ষা, ঠিক আছে ওয়েবসাইট বানিয়ে কি করবো আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে কি আছে আমার লিনিয়ার কাঠামোটা আসলে কেমন দেখতে সত্যিকার মধ্যে আছে। হঠাৎ করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, ফেসবুক বর্তমানে আসলে হাইব্রিড কাঠামো, ঠিক আছে তো 90% হয়ে গেছে, layout and content, yes, finalizing your layout and content, লিনিয়ার বেস কাঠামো যদি না পাই না আমার মেজাজটা যা খারাপ হবে, দ্রুত হয়ে যায় বলতে না থাকো ইগনোর ওয়েব। এটা এখন 98% দেখে গেছে, কোনো কাজের কাজ না। থিঙ্কিং দেখা যাবে যে 98% হয়ে গেছে। ওয়েবসাইটগুলোর এই একটা সমস্যা, এটা অনেক টাইম নিয়ে ফেলে মাঝে মাঝে, প্রায় হয়ে গেছে, এটা কিন্তু এইটার থেকে ফাস্ট কাজ করতেছে। ভাই তাড়াতাড়ি করে ফেলো ভাইয়া, এআই তুমি তাড়াতাড়ি করে ফেলো, পার্সেন্ট এআই প্লিজ, ঠিক আছে যেটা বলছিলাম ভাইয়া ফিল করার, এই যে ফিল করাইতে যা দেখতেছো এআই মুখী উদাহরণ আমরা নিজেরাই বানাইতেছি, কিন্তু এত এও তো টাইম নিতেছে থিঙ্কিং থিঙ্কিং। ওকে 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 এটা যে মানে আটকাইছে এইটা হইতেছে টেস্টিমোনিয়ালস আটকাইছে অনেক সময় লোড নিতেছে, এটা কি অবস্থা, আগে আমরা আরেকটা দিয়ে হ্যাঁ আমরা এটার উপরে নির্ভর করবো। আচ্ছা প্রিভিউ অপশন ঠিক
এই যে আমাদের হয়ে গেছে। আচ্ছা আমরা যদি নিচের দিকে যাই, এই দেখো আমরা যে ওয়েবসাইট বানাইতেছি লিনিয়ার বেসড, ঠিক আছে, এটা তোমার মনে করো যে একটার পরে আরেকটা যাবে, ঠিক আছে, এই যেমন ফিচার্স থেকে ফিচার্স আমরা যাবো, যেতে পারি, মানে একটার পরে আরেকটা ওয়েবসাইট মানে সুন্দরভাবে করলে লিখে যেতে পারি আমরা। আসলে এখানে আমাদের একটা ওয়েবসাইট বানাই, একটা থেকে আমরা লাইটিং পাস মানে মোটামুটি একটা বানাইছি আর কি, ঠিক আছে। এখন এটা লোডিং নিতেছে, তো মোটামুটি এক পেজ থেকে যদি আমরা আরেক পেজে যাই তখন এই জিনিসগুলো আমাদের তাতে দেয় আর কি। যাই হোক বহুত ভুলচুন জিনিস আমরা বানাই ফেলছি। আমরা আমাদের পড়াশোনা ওয়েবসাইট, তোমরা ওয়েবসাইট বানায় দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা আমাদের এখন ওয়েবসাইটে এটা ফার্স্টে, এটা উত্তর দাও, আমাদের প্রায় শেষ। আমরা এখন কোন কোশ্চেনটা দিই, এটার উত্তর দিছি, উত্তর দাও, ঠিক আছে। সেকেন্ডটা তোমাদের সামনে 20% পাস, এটা আমাদের হায়ারার্কিক্যাল, ঠিক আছে। আচ্ছা এটা 19% পাস, এটা আমাদের হায়ারার্কিক্যাল, ঠিক আছে। সেকেন্ডটা তোমাদের সামনে দিচ্ছি। আচ্ছা আগেরটা হবে হলো হায়ারার্কিক্যাল, ঠিক আছে, হায়ারার্কিক্যাল। পরেরটা এটা খুবই সহজ, ঠিক আছে, এটা খুবই সহজ। এটা দেখো সবাই দেওয়ার চেষ্টা করো, কি হয় দেখে নেবেন। তো আমরা অনেক কিছু মোটামুটি কোর্স আছে, দারুণ ভাবে আমরা অনেক কিছু শিখছি। তো আমরা নেক্সট ক্লাসে মনে করো যে কি শিখবো, কোন কোন পার্ট দেখবো, HTML আমরা শুরু করবো। নেক্সট ক্লাসে হবে আসল মজা, আসল মজা হলো নেক্সট ক্লাসে, ঠিক আছে। নেক্সট ক্লাসে হবে আসল মজা। আমরা নেক্সট ক্লাসে যে বিভিন্ন HTML কোড এবং ম্যানিপুলেশনটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাস থেকে হলে আসল মজা শুরু হবে, ঠিক আছে। সবগুলা নেক্সট ক্লাস থেকে আমরা দেখা শুরু করবো। তো আমাদের মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ হইতেছে। আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই শিখবো জিতবো গ্রুপে তোমরা জানাতে পারো। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, আমাদের স্লোগান একটাই, ICT শিখবো বিশ্ব জিতবো।